আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ২০২৫ সনের জুলাই মাস শেষ হতে চলল এবং আগস্ট মাস আসছে। গত বছর আগস্ট মাসের ৫ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ১৫ বছরের একটি রেজিমের পতনের পর সারা বাংলাদেশ আগস্ট মাস জুড়ে উল্লাসে উন্মত্ত ছিল এবং সেই আগস্ট মাসে যা কিছু ঘটেছে বাংলাদেশে, সেটা হত্যাকাণ্ড হোক, চুরি ডাকাতি রাহাজানি হোক, কিংবা ঐতিহাসিক ৩২ নম্বরের ভবনটিকে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা হোক, মানুষ গত বছর আগস্ট মাসে এসব নিয়ে চিন্তা করছিল না। তাদের ভিতরে একটা আবেগ কাজ করছিল, বিজয়ের একটা উল্লাস কাজ করছিল এবং তারা এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক, ছাত্র ছাত্রী, তাদেরকে মনে করতো মাথার তাজ, তাদেরকে মনে করতো যে আদরের প্রিয় সন্তান। আর অন্যদিকে তাদের মাথার উপরে যিনি বসেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সবাইকে দেশের ১৮ কোটি মানুষ, তার মধ্যে আওয়ামী লীগের একেবারে কট্টর যারা রয়েছেন তারা ছাড়া প্রায় সবাই মানে ত্রাণকর্তা হিসাবে তারা স্বীকার করে নিয়েছিল এবং তাদেরকে একটা সীমাহীন লিবার্টি দিয়েছিল যে তারা করুক, যা ইচ্ছে তাই করুক। শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এর চাইতে বড় প্রাপ্তি আর আমাদের জীবনে কিছু হতে পারে না। তো এই যে গত বছর আগস্ট মাসের যে সুখানুভূতি, সেই সুখানুভূতি ২০২৫ সনে এসে কেমন আছে? তো এক্ষেত্রে যা হতে পারত সেটি হলো যে সমস্ত জনগণের ভালোবাসা ছিল, সমর্থন ছিল এবং মানুষ শেষের দিকে যখন পুলিশ খুব নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, তো যে সামাজিক বন্ধন তারা গড়ে তুলেছিল, যেভাবে তারা নিজেরা মানে ছাত্র এবং জনতা রাস্তায় নেমে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করেছিল। এক রাতে আমি দেখলাম যে রাত্রি ১২টার সময় আমি টকশো করে আসছি। এটা সম্ভবত ২০২৪ সনের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে রাত ১২টার সময় জাতীয় সংসদ ভবনের যে সামনের অংশ, মোহাম্মদপুর, ধানমন্ডি এবং সুবহানবাগ, ওই মোড়টাতে প্রচণ্ড রকম ট্রাফিক জ্যাম। তো অত রাতে সেই ২০-২৫টি ছেলে, যারা হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে, তারা দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে আরও ২০-২৫ জন বয়স্ক মানুষ। স্পষ্টতই তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল যে তাদের সবারই বাড়ি এবং গাড়ি আছে, সচ্ছল, অভিজাত, ধনাঢ্য এবং স্থানীয় বাসিন্দা। অর্থাৎ রাত্রি ১২টার সময় যে ট্রাফিক জ্যাম হয়েছে, অনিয়ন্ত্রিত জল ব্যবস্থা, রাস্তায় কোনো পুলিশ নেই, মিলিটারি নেই, কিচ্ছু নেই, ঠিক সেই সময়টাতে ৫০ জনের মতো ছাত্র আর ৫০ জনের মতো বয়স্ক মানুষ, যাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে, তারা রাস্তায় নেমে এই তাদের অনভিজ্ঞতা প্রসূত আন্তরিকতা দিয়ে পুরো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। অনেক এলাকাতে সাধারণ জনতা থানা পাহারা দিয়েছে, পুলিশকে নিরাপত্তা দিয়েছে সাধারণ জনতা, এই ২০২৪ সালে। তারপর এলাকাতে যেন আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, এই জন্য মানে অনেকটা কোনো কমিটি না করে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তো এরকম ভালোবাসা, এরকম যাকে বলা হয় কোঅপারেশন, তারপরে এরকম কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য বিনা স্বার্থে কাজ করার নজির আমি বাংলাদেশে দেখিনি। ৭২-৭৩ সনে কিন্তু আমি এই দৃশ্য দেখিনি। আমার মনে আছে এখনও, ওই সময়তে আমি একেবারে বালক। তারপর আমার সেই ৭১-৭২-৭২-এর ঘটনা মনে আছে, একেবারে স্পষ্ট মনে আছে। তারপর ৭৫-এর ১৫ই আগস্টের পরে যে অবস্থা হয়েছিল সেটা আরও মনে আছে। সত্তার সাহেবের পতনের পর যে অবস্থা হয়েছিল, তখন তো বলতে গেলে রীতিমতো প্রফেশনই চলে এসেছে। তো যার জন্য অতীতের যে ধারাবাহিক আমাদের বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়া, বিনা স্বার্থে কাজ করে এবং স্বপ্নের মানুষদেরকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে সমর্থন দেওয়া, রাজনৈতিক ক্ষেত্রে যে ঐক্যবদ্ধতা,
এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেটা পেয়েছিলেন গত বছর, সেটা গত ১১ মাসে পতন হতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে। এখন যদি বলা হয় যে দল কোনটাকে আপনি পছন্দ করবেন, আওয়ামী লীগ না এনসিপিকে, কে বেশি ভালো, কে বেশি মন্দ, শেখ হাসিনা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? এই ধরনের ভোটাভুটি যদি হয়, তাহলে বুঝতে পারেন যে ফলাফলটা কোন পর্যায়ে চলে আসবে। আর যদি আওয়ামী লীগকে মানে ছেড়ে দেওয়া হয়, আর যদি জেনারেল ওয়াকারুজ্জামান বলে ফেলেন যে আমি আর এনসিপিকে প্রোটোকল দিতে পারবো না, এই সরকারের প্রতি সেনাবাহিনীর যে দায়িত্ব এবং কর্তব্যবোধ ছিল, সেটা আমরা উইথড্র করলাম এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব। আমাদের কাজ হলো দেশ রক্ষা করা, অভ্যন্তরীণ যে গোলযোগ, এই গোলযোগে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, উই আর গোয়িং টু ক্যান্টনমেন্ট। সেনাবাহিনী যদি ঘোষণা দেয় যে আমরা ক্যান্টনমেন্টে ফিরে গেলাম, এবং সঙ্গে সঙ্গে তারা যদি ক্যান্টনমেন্টে ফিরে যায়, একবার একটু চিন্তা করেন তো, জাস্ট ফর 1 আওয়ার, 1 ঘন্টা 60 মিনিট, এই 60 মিনিট সময়ের মধ্যে সারা বাংলাদেশে, গোপালগঞ্জের কথা বাদ দিলাম, এই ঢাকা শহরে কি হতে পারে, কি ঘটতে পারে, সেই জিনিসগুলো একটু চিন্তা করেন। তো এই যে অবস্থাটা সৃষ্টি হলো, আজকের এই অবস্থাটা সৃষ্টি হলো, এটা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন? এটা কি বঙ্গভবনে বসে শাহাবুদ্দিন চুপ্পু করেছেন? কিংবা যারা পালিয়ে গেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা, তার ছেলে ববি, রূপন্তী, তার মেয়ে রূপন্তী, টিউলিপ সিদ্দিকী, তারপরে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, ওনারা কি এই গত 11 মাসে আজকের এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থার জন্য তাদের 1% ভূমিকা আছে বা কোনো ভূমিকা আছে? তারা তো ওখানে বসে ফোঁসফাঁস, সেই মানে বিখ্যাত সেই যে কবিতা, সুকুমার রায়ের কবিতা, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা রেখে যা, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। তো এরকম তারা দিল্লিতে বসে যে ফুসফাস করছেন, সেই বাপুরাম সাপুরের সেই সাপের মতো, যার চোখ নাই, দাঁত নাই, কান নাই, এবং যাদের মানে হুকুম তামিল করার মতো এই বাংলাদেশে কেউ নেই, নো ওয়ান। তাদের অফিসে হেগে দিচ্ছে মানুষ, তাদের কেন্দ্রীয় অফিসে সে প্রস্রাব জল বিয়োগ করে যাচ্ছে, তারপরে শেষে তাদের মূর্তি থেকে শুরু করে তাদের যা কিছু রয়েছে বাংলাদেশে, সব কিছুই বর্জাগার হয়ে গেছে। আর তারা দূরে বসে বসে কী করছেন? আমি চেয়ে দেখলাম, শুধু চেয়ে দেখলাম, এই কথাগুলো তারা সেখান থেকে বলছেন। তো ফলে এখানে তো পাদ্যপিঠে আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, সালমান এফ রহমান নেই, আওয়ামী লীগের দোসররা নেই, আওয়ামীপন্থী সাংবাদিকরা নেই, কেউ নেই। ফলে পুরো মাঠই তো বিএনপি, জামাত, আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের দখলে, পুরো রাষ্ট্র ছাত্রদের দখলে, মানে এনসিপির দখলে, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দখলে। তো সেখানে গত 11 মাসে এই যা কিছু ঘটেছে, সেই ঘটনার ফলে সেই 2024 সনের আগস্ট মাসের উৎসাহ কেন নেই, উদ্দীপনা কেন নেই, সেই স্বপ্ন কেন নেই, সেই ভালোবাসা কেন নেই? বাংলাদেশের একটা বিখ্যাত গান অনেক আগে গেয়েছিলেন জনাব হায়দার, কি দেখার কথা ছিল দেখছি, কি শোনার কথা ছিল শুনছি। এগুলো তো আমাদের দেখার ইচ্ছা ছিল না, এখন যা কিছু দেখছি, এখন যা কিছু শুনছি, এগুলো তো শোনার জন্য আমাদের কান, আমাদের পঞ্চেন্দ্রিয় প্রস্তুত ছিল না, কিন্তু সেই জিনিসগুলো আমরা এখন হচ্ছে। এবং সারা দেশে এখন যে সকল অস্থিরতা চলছে, এবং প্রতিদিন গুজব, একটার পর একটা গুজব চলছে, যেভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমাদের ঢাকা মহানগরী, এই মহানগরীতে চলতে গিয়ে এই মহানগরীর বাসিন্দারা বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা শান্তিপ্রিয় জনগণ, যাদের ঘরে সুন্দরী কন্যা আছে, যাদের অর্থবিত্ত আছে, যাদের ক্ষমতা আছে বা ছিল একসময়, এই মানুষগুলো এখন এতটা অসহায় হয়ে পড়েছে। আপনি বোঝার চেষ্টা করুন, পুলিশের ওসি হুলিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের ডিআইজি পদে আছেন, প্রতি 1 মাস পর পর, 15 দিন পর পর ডিআইজি, এসপি, ডিসি, তারপরে শেষে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, দল বেঁধে এই শুধু চাকরি যাচ্ছে আর যাচ্ছে। আতঙ্কে মানে পুরো মানে সরকারি রাষ্ট্রযন্ত্রে যাকে বলা হয় রীতিমতো অস্থিরতা দেখা দিয়েছে।
যারা বিজয়ী হচ্ছেন তারা বিজয়ের আনন্দ পাচ্ছেন না, আর যারা পরাজিত হচ্ছেন তারা পরাজয়ের বেদনাটুকু অনুভব করার মতো পরিস্থিতি তাদের নেই। কি হচ্ছে ক্যান্টনমেন্টে আমরা এটা জানি না, খুবই স্পর্শকাতর জায়গা, আমরা জানি না। কিংবা বিচারপতিদের মধ্যে যে ভয় আছে, মানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে যে ভয়, আতঙ্ক, দ্বিধা, সংকোচ কাজ করছে। একজন প্রধান বিচারপতিকে হাতকড়া পরিয়ে সেখানে আদালতে হাজির করা হলো। এখন এটা দেখে বর্তমান প্রধান বিচারপতি তিনি কি আয়েশ করে কোলবালিশে হেলান দিয়ে তারপরে পিয়ার কিয়া তো ডারনা কিয়া, এই গান শুনবেন? মুঘলে আজমের সে বিখ্যাত গান সম্রাট আকবর যেভাবে সিংহাসনে বসে শুনেছিলেন, তিনি কি সেইভাবে বসে এই গান শুনবেন? নাকি জাস্টিস খায়রুল কিংবা জাস্টিস মানিকের পরিণতি দেখে তার মনে আতঙ্ক তৈরি হবে? আর যদি একজন বিচারকের মনে ন্যূনতম একটু ভয়, দ্বিধা, সংকোচ থাকে, দুনিয়ার যাই হোক না কেন বিচার হয় না। এটাই বাস্তবতা। তো সেই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনার ফলে কি হলো, সারা দেশে সীমাহীন অস্থিরতা শুরু হয়ে গেছে, এবং এই অস্থিরতার কারণে জনগণ যতটা না আতঙ্কিত তার চাইতে সরকারের মধ্যে আতঙ্ক বেশি দেখা দিচ্ছে। 2025 সনের জুলাই এবং আগস্ট আমাদের হওয়া উচিত ছিল আনন্দের মাস, বিজয়ের মাস, উদযাপনের মাস। এই পুরো মাসে আমরা আনন্দ করব, গান বাজবে, দেশাত্মবোধক গান বাজবে, জাতীয় সঙ্গীত বাজবে, নাটক হবে, সিনেমা হবে, তারপরে আলোকসজ্জা হবে, এবং আমরা দল বেঁধে মানুষ শাহবাগে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবো। রাজু ভাস্কর্যের সামনে সেই এত বড় মেলা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তিল ধারণের জায়গা থাকবে না। প্রতি রাতেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আজ গান হচ্ছে, বাজনা হচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল। যেভাবে আমরা দীর্ঘদিন ধরে 21শে ফেব্রুয়ারি পালন করে আসছি, যেভাবে আমরা 16ই ডিসেম্বর পালন করে আসছি, যেভাবে আমরা 26শে মার্চ পালন করে আসছি, তো ওখানে তো আমাদের আনন্দের এখনো ঘাটতি হচ্ছে না। আমরা যার যার মতো উদযাপন করছি। কেন 5ই আগস্ট আমাদের জীবনে আনন্দ না হয়ে আতঙ্ক হবে বলেন? কেন ভয়ের কারণ হবে? কেন এই আগস্ট মাসকে কেন্দ্র করে, জুলাই মাসকে কেন্দ্র করে 11 দিনের এমার্জেন্সি সতর্কতামূলক অবস্থা জারি করা হবে? কেন এই সময়টিতে সবাই তটস্থ থাকবে? কি হচ্ছে, কি হতে পারে, কে কোথায় ঘুমাচ্ছে, কে কোথায় পালাচ্ছে, কে কোথায় যাচ্ছে, এর দুর্নীতি আজকে প্রকাশ পাচ্ছে, কার দুর্নীতি আজকে প্রকাশ পাচ্ছে, এ নিজেকে লেস কাটা শিয়াল বলছে, আরেকজন বলছে আমি লেস কাটা শিয়াল না, তুই লেস কাটা শিয়াল, একে এখানে চাঁদাবাজ ধরা পড়ছে। মানে অভিনব সে সমস্ত ঘটনাগুলো ঘটেছে। বলেন তো এই ঘটনা সঙ্গে ফ্যাসিবাদ কিভাবে জড়িত? গুলশানে যে চাঁদা আদায় করতে গেল যে গ্রুপটি, যারা ধরা পড়লো, এখন এর সঙ্গে আওয়ামী লীগের কি সংযোগ আছে বলেন? কিংবা ধরুন চাঁদাবাজদের একটা তালিকা রাজশাহীতে করা হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগের কি করার আছে? সারা দেশে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সেখানে চট্টগ্রাম সবচেয়ে বেশি রক্তাক্ত, মানে রাজশাহী সবচেয়ে বেশি রক্তাক্ত। চট্টগ্রামের বিএনপি অন্তর্দ্বন্দ্ব, রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি জামাত অন্তর্দ্বন্দ্ব। এটা এই যে রক্তক্ষয়ী অবস্থায় পৌঁছে গেছে। এই ঢাকা শহরে বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে দূরত্ব, এই দূরত্ব এখন খেস্তি খাওয়ারে পরিণত হচ্ছে। এবং এখন অনেকে বলার চেষ্টা করছে যে যমুনা ঘেরাও করব। বিএনপির মতো দল যমুনা ঘেরাও করার কথা বলছে, এবং ইতিমধ্যে শেখ সাহেব, জনতার মেয়র, তিনি অনেকদিন যমুনা ঘেরাও করার মানে করে রেখেছিলেন। পরে সেটা সেই যাকে বলা হয় বিএনপির হাইকমান্ডের নির্দেশে তিনি সেটা সরিয়ে নেন। তো সেটা আবার তিনি বা তার যারা লোকজন আছে তারা শুরু করার হুমকি দিয়েছেন। এবং এটা এই আগস্ট মাসেই, এই জুলাই মাসে গোপালগঞ্জে যা কিছু ঘটলো, এই জুলাই মাসে কক্সবাজারে যা কিছু ঘটলো, রাঙামাটিতে ঘটলো, এই জুলাই মাসে গাজীপুরে যা কিছু ঘটলো, এই জিনিসগুলো তো আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। এখন এই কাজ করলো কারা? কাদের জন্য আজকে আমরা এই অবস্থায় উপনীত হলাম? তারা কি তাদের এই যে ব্যর্থতা, এর জন্য অনুতপ্ত? তারা কি তাদের ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারছেন, নাকি তাদের সকল কর্মের জন্য শেখ হাসিনাকে দায়ী করে, তারেক জিয়াকে দায়ী করে, জামাতকে দায়ী করে, এনসিপিকে দায়ী করে নিজেরা দায়মুক্ত হওয়ার চেষ্টা করছেন? আর এভাবে কি দায়মুক্তি সম্ভব? আর এভাবে কি সমস্যার সমাধান হবে? নাকি বড় কোনো ক্ষয়ক্ষতি দ্বারা, বড় কোনো অস্থিরতা দ্বারা
আমরা আবার নতুন কোনো বিপদের মুখোমুখি হতে যাব। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।